আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরছেন? এর কোনো সঠিক জবাব না পাওয়া গেলেও ধরে নেওয়া যায় যে পরিস্থিতিতে এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে, তাতে এমন প্রশ্ন আলোচনাতেই আসবে না। যদি তাই হয়, তাহলে ভারতের নামকরা WION এর সহযোগী প্রকাশনা জি24 ঘন্টা কেন শেখ হাসিনাকে প্রশ্ন করেছে দেশে ফিরে তিনি সবচেয়ে আগে কোন কাজগুলো করতে চান, যেখানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছে, আবার বাংলাদেশের নির্বাচনে আছে মাত্র 2 সপ্তাহ। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা কবে ফেরার পরিকল্পনা করছেন? এমন প্রশ্ন না করে ফেরার পর কি করবেন, এমন প্রশ্নকে কিছু ভিন্ন ইঙ্গিত দেয়। আবার বাংলাদেশের নিয়ন্ত্রিত নির্বাচনকে কেন্দ্র করে প্রধান দুই জোটের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে হেভিওয়েট প্রার্থীরা প্রতিপক্ষের বাক্যবাণে নাস্তানুবোধ, ঠিক তখন নতুন এই সাক্ষাৎকারে বিএনপির প্রতি নমনীয় অবস্থানের বার্তা কেন দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আবারও জানালেন সব দলের অংশগ্রহণে নির্বাচনের আহ্বান, ইঙ্গিত দিয়েছেন কিভাবে দল পুনর্গঠন করতে চান, দল থেকে ঝেড়ে ফেলতে চান বিতর্কিতদের। প্রশ্ন হলো, ডক্টর ইউনূসের সরকার যখন নিয়ন্ত্রিত এক নির্বাচন আয়োজনের দ্বার প্রান্তে, ঠিক তখন শেখ হাসিনার এই সাক্ষাৎকার কিসের বার্তা দিচ্ছে? মাঠের রাজনীতির নানামুখী জটিলতায় বিএনপি যখন হাবুডুবু খাচ্ছে, জামাতের প্রতি যুক্তরাষ্ট্র দূতাবাসের সরাসরি সমর্থন যখন ফাঁস হয়েছে, তখন এমন বার্তা কি বদলে দিতে পারে মেরুকরণ? সূত্রগুলো বলছে, গত কয়েক সপ্তাহে পর্দার আড়ালে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার আঁচ পাওয়া যায় শেখ হাসিনার এই সাক্ষাৎকারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জি24কে দেয়া বড়সড় এই সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম যে প্রশ্নটি করা হয়েছে সেটি হলো, বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে? দর্শক, একটি সাক্ষাৎকার প্রথম প্রশ্ন হিসেবে এই প্রশ্নটি বেশ আলোচনার দাবি করে, কারণ যাকে এই প্রশ্নটি করা হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশের কোর্টের দেয়া মৃত্যুদণ্ডের রায় আছে, তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেশ কয়েকবার ভারত সরকারের কাছে ফেরত চেয়েছে, কিন্তু ভারত সরকার সে আবেদনে কোনো সাড়াই দেয়নি। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে কেন এমন প্রশ্ন করা হলো, যেটির অর্থ হলো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গিয়ে কোন বিষয়কে প্রাধান্য দিবেন? দর্শক, সবাই জানে 2024 সালের 5ই আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগের ক্ষমতা হারানোর পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা হয় ওই বছরের 17ই অক্টোবর। তারপর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিচার। সবশেষে 397 দিনের মধ্যে তার বিরুদ্ধে গত বছরের 17ই নভেম্বর আদালত মৃত্যুদণ্ডের রায় দেন। শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত বাংলাদেশে দায়ের হওয়া মামলার সংখ্যা হলো 583টি। দেশের এমন কোনো থানা নেই যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়নি। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কমপক্ষে 2বার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে কূটনৈতিক চ্যানেলে ভার্বাল নোট পাঠিয়েছিল। আবার শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, 2024 সালের 5ই আগস্ট তার জীবনের ঝুঁকি থাকায় তিনি ভারতে চলে গিয়েছিলেন। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, শেখ হাসিনাকে হত্যার জন্য ষড়যন্ত্রকারীরা পরিকল্পনা করেছিল। এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে 17 মাসের বেশি তিনি দিল্লিতে আছেন। এরই মধ্যে তিনি ভারতীয় একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। এসব সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং বাংলাদেশের সংখ্যালঘু সহ তার দলের নেতাকর্মীদের নির্যাতনের প্রসঙ্গই বেশি উঠে এসেছে। যদিও শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে যেসব অডিও বার্তা দেন সেগুলোতে তিনি বাংলাদেশে ফিরবেন এমন কথা বলতে শোনা গেছে। এছাড়া দু একটি সংবাদ মাধ্যমকে বলেছেন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে তিনি ফিরবেন এমন মন্তব্য করেছেন। WION এর সহযোগী প্রকাশনা জি24 ঘন্টার সাক্ষাৎকারটি সেদিক থেকে বেশ ভিন্ন। তাদের প্রথম প্রশ্নটি ছিল, বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে? যে পরিস্থিতিতে বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন, সেই পরিস্থিতি বিবেচনা করলে এমন প্রশ্ন বেশ আলোচনার জন্ম দিতে পারে। কারণ কখন ফিরছেন এবং কিভাবে ফিরছেন, বা বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি আদৌ ফেরার আশা করেন কিনা, সেসব প্রশ্ন না করে জি24 ঘন্টার পক্ষ থেকে প্রশ্ন করা হলো, তিনি ফেরার পর কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন।
তাহলে বিষয়টি কেমন? শেখ হাসিনার ফেরার উপলক্ষ শুরু হয়ে গেছে, যেটি হয়তো জি 24 ঘন্টার এই সাক্ষাৎকারে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার কয়েকদিন আগে শেখ হাসিনার ছেলে সজীব জয় আল জাজিরার সাথে সাক্ষাৎকারে বলেছিলেন শেখ হাসিনার যেহেতু বয়স হয়ে গেছে সে কারণে তিনি সম্ভবত রাজনীতি থেকে অবসর নিতে পারেন। কিন্তু যে 24 ঘন্টাকে শেখ হাসিনা যে উত্তর দিয়েছেন তাতে পরিষ্কার বোঝা যায় তিনি অবসরের চিন্তা করছেন না। মজার বিষয় হলো শেখ হাসিনা দেশে ফেরার পর অগ্রাধিকার ভিত্তিতে কি করতে চান এমন প্রশ্নের জবাবে কোনো সানে নজরুল বা রাগ ঠাক করেননি। তিনি সরাসরি পয়েন্ট আকারে বলেছেন ফেরার পর তার অগ্রাধিকারের বিষয়গুলো কি হবে। বলেছেন সাংবিধানিক শাসন ও আইনের শাসন পুনরুদ্ধারে তার অগ্রাধিকার হবে। তার অভিযোগ বাংলাদেশে গত কয়েক মাস ধরে অরাজকতা, গণতান্ত্রিক সহিংসতা, নির্বিচারে আটক এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পদ্ধতিগতভাবে ধ্বংস করে দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা ইউনূস পরবর্তী যুগে অধ্যাপক ইউনূস যা ধ্বংস করেছেন তা পুনর্নির্মাণ করতে চান। দাবি করেছেন বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতি স্থবির হয়ে পড়েছে এবং বৈদেশিক বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে গেছে। যুবক, কৃষক ও শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বিলুপ্ত হয়ে গেছে। ধর্মনিরপেক্ষ ভিত্তিগুলো আক্রমণ করা হয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিদিন আতঙ্কের মধ্যে বসবাস করছে। দেশের আইনের শাসন নেই, এর পরিবর্তে যা বিদ্যমান তা হলো মব সন্ত্রাসবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এগুলো বলছেন ক্ষত এবং এসব ক্ষত নিরাময়ের জন্য আস্থা ফিরিয়ে আনতে এবং দেশকে অগ্রগতির পথে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ম্যান্ডেট সম্পর্কিত একটি সরকার প্রয়োজন বলে দাবি করেছেন। সেই সঙ্গে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপর আবারও জোর দিয়েছেন। বলেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক ম্যান্ডেট প্রাপ্ত সরকার প্রয়োজন যারা বর্তমান ক্ষত সারিয়ে তুলবে, আস্থা ফিরিয়ে আনবে এবং দেশকে আবার অগ্রগতির পথে ফিরিয়ে নেবে। সে ধরনের কোনো নির্বাচন আয়োজন করা হলে আওয়ামী লীগ যে কোনো ফল মেনে নিতে প্রস্তুত বলেও জানান শেখ হাসিনা। বলেন আওয়ামী লীগ সরকারে হোক বা বিরোধী দলে যে কোনো অবস্থানের থেকে দেশের সেবা দিতে প্রস্তুত। জি 24 ঘন্টার পক্ষ থেকে দ্বিতীয় প্রশ্নটি ছিল তারেক রহমান এবং বিএনপি কি বিশ্বাসযোগ্য? এই প্রশ্নের জবাবে বিএনপির প্রতি নমনীয় বার্তা দিয়েছেন শেখ হাসিনা। বলেন সংসদীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী দল হিসেবে বিএনপি ও আওয়ামী লীগের সম্পর্কের ইতিহাস অনেক পুরনো। আওয়ামী লীগ সরকারে থাকার সময় বিএনপি বিরোধী দলে ছিল, আবার তারা যখন সরকারে ছিল আওয়ামী লীগের অবস্থান ছিল বিরোধীদের অবস্থানে। এভাবেই গণতন্ত্র কাজ করে এবং সুস্থ বিরোধিতা শাসন ব্যবস্থাকে শক্তিশালী করে। আওয়ামী লীগবিহীন মাঠের বর্তমান বাস্তবতা বিএনপি ও তারেক রহমানের জন্য অত্যন্ত কঠিন বলেও সতর্ক করেন শেখ হাসিনা। দর্শক, শেখ হাসিনা যে কঠিন পরিস্থিতির কথা বিএনপির জন্য বলেছেন তার অনেকটা আজ বাংলাদেশের ভোটের মাঠে দেখা যাচ্ছে। শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রকাশের দিনই সকাল থেকে জামাত নেতৃত্বাধীন জোট বিএনপির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সরাসরি কামান দাগাতে শুরু করেছে। এর মধ্যে বিভিন্ন আসনে দেখা যাচ্ছে রক্তক্ষয়ী সংঘাত। অন্তর্বর্তী সরকার পরিকল্পিত নির্বাচনের তারিখ যতই এগিয়ে আসছে মাঠে ততই নানামুখী চাপে পড়ছে বিএনপি। ঢাকা 8 আসনে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ও তার পরের ঘটনা নিয়ে 27শে জানুয়ারি দিনভর মেতেছিল ফেসবুক। হাবিবুল্লাহ ভার কলেজে নাসিরুদ্দিনের উপর ডিম হামলা হয়। এই ঘটনার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে দায়ী করে তীব্র ভাষায় কটাক্ষ এসেছে এনসিপির পক্ষ থেকে। এখানেই শেষ নয়, মির্জা আব্বাসের বাড়ির সামনে এবং নির্বাচনী এলাকায় ব্যাপক শোডাউন দেখিয়ে মিছিল করেন জামাতের নেতাকর্মীরা। একদিন আগে প্রকাশ্য রাস্তায় আধা ইংরেজি আধা বাংলায় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের কাছে বিএনপির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ঠুকতেও দেখা যায়। তারেক রহমান টাকা দিয়ে করাল বস্তিতে ভোট কিনছেন বলেও দাবি করে বসেন নাসিরুদ্দিন। শুধু জামাত জোট নয়, দলের বিদ্রোহী প্রার্থীরাও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছেন। বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিএনপির জোট প্রার্থীদের সংঘাত হয়ে উঠছে নিয়মিত ঘটনা। ময়মনসিংহের ভালুকায় 25শে জানুয়ারি বিএনপির প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। পরদিন পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী হাসান মামুনের সমর্থকদের সংঘর্ষ হয়। শরীয়তপুর 2 আসনে 27শে জানুয়ারি বিএনপি ও জামাত সমর্থকদের সংঘর্ষে আহত হন কমপক্ষে 12 জন। শেখ হাসিনা বলেছেন তারেক রহমান 17 বছর লন্ডনে আরামদায়ক নির্বাসন জীবন কাটিয়েছেন, তবে যে কোনো নেতৃত্বের জন্য জবাবদিহি ও সরাসরি মাঠে উপস্থিত থাকা প্রয়োজন।
বিদেশ থেকে নির্দেশনা দেয়া এবং তারপর পরিস্থিতি অনুকূলে এলে হঠাৎ ফিরে এসে নিয়ন্ত্রণ নেওয়া খুব কঠিন। স্বল্পমেয়াদী স্বার্থে উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে বিএনপির একাত্ম হওয়ার প্রবণতা উদ্বেগজনক বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বলেন, ইতিমধ্যে দেখা গেছে বিএনপি কর্মীরা ভোটারদের বাড়িতে গিয়ে ভয় ভীতি দেখাচ্ছেন, ভোট দিতে বাধ্য করতে তারা সহিংসতার হুমকি দিচ্ছেন। এটি কোনো গণতন্ত্র নয়, বরং জবরদস্তি। বিএনপির উদ্দেশ্যে যথাযথ সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা। সেক্ষেত্রে বিরোধী দলের আসনে বসতেও আওয়ামী লীগের আপত্তি না থাকার ইঙ্গিত দেন। বলেন, প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ আদৌ কোনো সংসদ নয়। সাক্ষাৎকারে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্পর্কে সম্মানসূচক প্রতিক্রিয়া জানাতেও দেখা গেছে। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ঢাকা আসার ঘটনাকে শেখ হাসিনা দেখছেন স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচার হিসেবে। এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, ভারতের পদক্ষেপটি ছিল একজন সাবেক সরকার প্রধানের প্রতি কূটনৈতিক সৌজন্য ও সম্মান প্রদর্শনের অংশ। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। জাতির প্রতি তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার মৃত্যুতে পরিবার এবং শোকাহত সমর্থকদের প্রতি সমবেদনা জানান আওয়ামী লীগের সভানেত্রী। এরপরে তিনি বাংলাদেশে ভারতের মৌলিক স্বার্থ অপরিবর্তিত আছে মন্তব্য করেন। বলেন, ভারত বাংলাদেশে একটি নির্ভরযোগ্য অংশীদার চায়, যারা স্থিতিশীলতা বজায় রাখতে পারে, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারে, প্রতিশ্রুতি রক্ষা করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা অব্যাহত রাখতে সক্ষম। বর্তমানে সেই অবস্থাটি নেই দাবি করে শেখ হাসিনা বলেন, উগ্রবাদীরা ধর্মীয় সংখ্যালঘুদের আতঙ্কের মাঝে রেখেছে। তারা সাংবাদিকদের হুমকি দিচ্ছে এবং কূটনৈতিক স্থাপনায় হামলা চালাচ্ছে। এটি বাংলাদেশ ভারত কোনো দেশেরই স্বার্থ রক্ষা করছে না। তবে তিনি বিশ্বাস করেন একদিন দুই দেশের স্বাভাবিক অংশীদারিত্ব পুনরুদ্ধার হবে। জি24-এর একটি প্রশ্ন ছিল বাংলাদেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে। শেখ হাসিনা জবাবে আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ কখনোই একটি পরিবারের দল ছিল না। এটি কোটি কোটি বাংলাদেশের দল, যারা গণতন্ত্র, স্বাধীনতা এবং 1971 সালের মূল্যবোধে বিশ্বাস করে। তবে বর্তমান সংকট দলের কোথায় কোথায় সংস্কার প্রয়োজন তা দেখিয়ে দিয়েছে। শেখ হাসিনা বলেছেন, তিনি কোন ধরনের নেতা খুঁজছেন দল পুনর্গঠনের জন্য। বলেছেন, এখন এমন নেতাদের প্রয়োজন যারা নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। তারা শহর ও গ্রামীণ এলাকায় তরুণদের চ্যালেঞ্জগুলো বুঝতেও সক্ষম হবেন। তবে তার আগে প্রয়োজন মনে করেন একটি গণতান্ত্রিক পরিবেশ। কারণ হিসেবে তিনি বলেছেন, একটি দল যখন নিষিদ্ধ থাকে, হাজার হাজার সমর্থককে নির্বিচারে আটক এবং নির্যাতন করা হয়, দলের সদস্যপদ থাকাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়, তখন কোনো রাজনৈতিক দলের সংস্কার করা সম্ভব নয়। দর্শক, সাক্ষাৎকারে জামাত এনসিপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন শেখ হাসিনা আর দল দুটির প্রশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এর মাধ্যমে বিএনপির প্রতি নমনীয় দৃষ্টিভঙ্গিও পরিষ্কার হয়েছে। সেই সঙ্গে বিশেষভাবে জোর দেন মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের উপর। দাবি করেন, ভয় ও বর্জনের উপর গড়ে ওঠা শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হবে না। প্রশ্ন হলো, শেখ হাসিনা এই বার্তাকে বিএনপিকে নতুন কোনো মেরুকরণে আগ্রহী করবে, নাকি নিজেদের ঠিক করে ছকে এগোতে অটল থাকবেন তারেক রহমান? চট্টগ্রামের পলো গ্রাউন্ডে তারেক রহমানের জনসভা বিএনপি এবং বাংলাদেশের জন্য বা বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হওয়ার কথা ছিল। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন চেয়ারম্যান হয়েছেন। প্রথম জনসভায় চট্টগ্রামে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু বাস্তবতা ভিন্ন কাহিনী বলছে। যেখানে চট্টগ্রামের মতো বিএনপির ঐতিহ্যবাহী শক্তিশালী অঞ্চলে জনসমুদ্র দেখার কথা ছিল, সেখানে দৃশ্যমান হয়েছে স্পষ্ট জনবিচ্ছিন্নতা। বিশেষ করে চট্টগ্রামে তারেক রহমানের সাম্প্রতিক জনসভার চিত্র, সোশ্যাল মিডিয়ায় বিএনপির নেতাকর্মীদের ঝিমিয়ে পড়া ভাব, সেই প্রশ্নটিকেই বড় করে সামনে নিয়ে এসেছে। মানুষ কি তবে তারেক রহমান এবং বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বর্তমান অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার, জামায়াতের সুদূর প্রসারী পরিকল্পনা এবং বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং ঐতিহাসিক দেউলিয়াত্বের দিকে তাকাতেই হবে। চলুন দেখে আসা যাক। প্রথমেই আসুন বিএনপির রাজনৈতিক যাত্রাটা একটু দেখে আসি। 1978 সালে জিয়াউর রহমানের হাতে জন্ম নেওয়া এই দলটি স্বাধীনতা যুদ্ধে কোনো ভূমিকা পালন করেনি।
একটি কিংস পার্টি হিসেবে তাদের জন্ম। জিয়া, যিনি পাকিস্তানের আইএসআই এর গুপ্তচর বলে অভিযুক্ত হয়েছিলেন, বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করেছিলেন এবং হ্যাঁ না ভোটে জনগণের বা গণভোটের মতো হাস্যকর প্রক্রিয়া চালিয়ে রাজাকারদের রাজনৈতিক সুযোগ দিয়েছিলেন তিনি বাংলাদেশে। বিএনপি কখনো এককভাবে সরকার গঠন করেনি, তাদের সাফল্য জোটের উপর নির্ভর করে। তারেক রহমান, যিনি 2001-এ হাওয়া ভবন গড়ে মিস্টার 10% হিসেবে পরিচিত হন, 21শে আগস্টের গ্রেনেড হামলার যার নাম জড়িত, দলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টিকারী হিসেবে তিনি পরিচিত। তার নেতৃত্বে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। লন্ডন থেকে আদেশ আর বাংলাদেশে খালেদা জিয়ার নির্দেশের দ্বন্দ্বে পড়েছিল দলটি। তার নামে 84টি মামলা এবং দুর্নীতির অভিযোগ তাকে নির্বাচনে যোগ্যতাহীন করে তুলেছিল। খালেদা জিয়ার অসুস্থতা তার জন্য সুযোগ তৈরি করলেও দলের তৃণমূল নেতৃত্ব তার প্রতি সন্তুষ্ট ছিল না। অনেক নেতা যেমন রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বা নাজমুল হুদা বিএনপি ছেড়ে চলে গেছেন। এবার একটু বিএনপি জামায়াতের একসঙ্গে চলা রাজনৈতিক ইতিহাসটা দেখে চলুন। বাংলাদেশের রাজনীতি মূলত স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে দুই শক্তির লড়াইয়ে বিভক্ত। জামায়াত ইসলামী, যা 1941 সালে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির ফসল হিসেবে জন্ম নিয়েছে, স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে 1971-এ 30 লক্ষ মানুষের হত্যায় সহযোগিতা করেছে। যুদ্ধাপরাধের দল তারা পাকিস্তানে পালিয়ে যায় এবং পরে জিয়াউর রহমানের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসে। জামায়াতের নির্বাচনের ইতিহাস দেখলে বোঝা যায় তারা কখনো এককভাবে সরকার গঠন করতে পারেনি। 1970-এ একটি আসনও জেতেনি। 1979 সালে নাম বদলে ডেমোক্রেটিক লীগ হিসেবে ব্যর্থ হয়। 1986 সালে 10 আসন, 1991 সালে 18 আসন, 1996-এ 3 আসন, 2001-এ 17 আসন এবং 2008-এ মাত্র 2 আসন। এগুলো সবই জোটের ফলে। জামায়াতের নেতা শফিকুর রহমানের ব্যক্তিগত রেকর্ড দুর্বল। 2018 সালে 39,000 ভোট পেয়েও তিনি জিতেননি। এই দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কখনো 20 আসন ছাড়িয়ে যেতে পারেনি, কারণ তাদের জনসমর্থন, সাম্প্রদায়িকতা এবং অপশক্তির উপর নির্ভরশীল। যুদ্ধাপরাধের দল হিসেবে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু তাদেরকে এখন ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। আমেরিকা চাইছে তাদেরকে ক্ষমতায় বসাতে। ইউনূসের ভূমিকা আরো জটিল। তিনি 1993 সালে আমার দল 2007-এ নাগরিক শক্তি গঠন করলেও কখনো নির্বাচনে অংশ নেননি। তার রাজনীতি মূলত অস্থিরতা সৃষ্টি করে আমেরিকায় পালিয়ে যাওয়ার চক্র। জিয়ার আমলে অগ্রণী ব্যাংক থেকে লোন নিয়ে ক্ষুদ্র ঋণ প্রকল্প শুরু করলেও তার প্রধানমন্ত্রী হওয়ার দক্ষতা নেই। বর্তমানে তিনি অবৈধভাবে নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের তোড়জোড় করছেন, যা বিএনপি, জামায়াত, এনসিপির মধ্যে ক্ষমতা ভাগাভাগির পরিকল্পনা। কিন্তু এই তিনটি শক্তির কোনোটিরই একক জনপ্রিয়তা নেই। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন অসম্ভব, কারণ 1996 সালে খালেদা জিয়ার আওয়ামী লীগবিহীন নির্বাচন মাত্র 21% ভোট পড়ায়ও 4 মাস টেকেনি। একইভাবে বর্তমান নির্বাচন যদি 50 থেকে 60 ভাগ ভোটার উপস্থিতি না পায়, তা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য হবে। জামায়াত কথিতভাবে 100 আসন দাবি করেছে, যা বিএনপিকে ফাঁদে ফেলবে। জামায়াত এখন বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন দখল করে এগিয়ে যাচ্ছে, যখন বিএনপি পিছিয়ে পড়েছে বলে অনেকেই মনে করছেন। কিন্তু এই যে 100 আসনের ব্যাপারটা, এটা বোধহয় ভুল। কারণ হচ্ছে জামায়াত তো পুরো ক্ষমতা চাইছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের চট্টগ্রামের সভা একটি লক্ষণীয় ব্যর্থতা। চট্টগ্রাম, যা বিএনপির ঘাঁটি বলে পরিচিত, সেখানে তারেকের প্রথম সমাবেশে জনসমাগম অত্যন্ত কম ছিল। পলো গ্রাউন্ডে উপচে পড়ার পরিবর্তে মাঠ ফাঁকা, নেতাদের বডি ল্যাঙ্গুয়েজে ক্লান্ত ভাব এবং সভা তাড়াহুড়ায় শেষ করা। সোশ্যাল মিডিয়ায় বিএনপির নেতাকর্মীদের উদ্যমহীনতা স্পষ্ট। কোনো বড় আলোড়ন নেই যখন জামায়াত সোশ্যাল মিডিয়া দখল করে রেখেছে। এটি দলের অভ্যন্তরীণ গ্রুপিং এবং কোন্দলের ফল, যা জিয়া এবং খালেদা জিয়ার আমলেও সমস্যা ছিল। তারেকের লন্ডন ভিত্তিক নেতৃত্ব দেশের মাটিতে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, বিশেষ করে যখন তিনি ইউনূস সরকারের সাথে আতাত করে প্রধানমন্ত্রীত্বের মতো নিরাপত্তা নিচ্ছেন এবং তার বিরুদ্ধে কিছু বলছেন না। আমেরিকান পরিকল্পনা ফাঁস হওয়ায় জনগণ বিএনপি থেকে সরে যাচ্ছে, কারণ তারা বুঝে গেছে যে এটি স্বাধীনতা বিরোধী শক্তির খেলা চলছে বাংলাদেশে। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে তারেক রহমানের নির্বাচনী সমাবেশটি ছিল তার দেশে ফেরার পর অন্যতম বড় শোডাউন। উত্তর এবং দক্ষিণ চট্টগ্রাম থেকে দলীয় কর্মীদের স্রোত নামলেও টাইগার পাস থেকে নিউ মার্কেট পর্যন্ত জনসমুদ্রে পরিণত হওয়ার কথা ছিল। অথচ বাস্তবতা হলো সমাবেশ স্থলে উপস্থিতি ছিল অত্যন্ত হতাশাজনক। মঞ্চে উপস্থিত নেতাদের শরীরী ভাষায় ছিল ক্লান্তির ছাপ, যে কথা আগে বললাম। আর তারেক রহমান যখন প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন, ততক্ষণে মাঠ ফাঁকা হতে শুরু করেছে। এই দৃশ্যপটের নেপথ্যে রয়েছে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা এবং একটি সাজানো নির্বাচনের নির্লক্ষা। তথাকথিত ডক্টর মোহাম্মদ ইউনূস
ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ সরকার নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে যে একতরফা নির্বাচনের আয়োজন করছে, বিএনপি সেটিকে তাদের জন্য খালি মাঠে গোল দেওয়ার সুযোগ মনে করে খুব আত্মতুষ্টিতে ভুগছে। প্রধানমন্ত্রী তো হয়েই গেল, দল তো ক্ষমতায় চলে এসছে, এরকম একটা ভাব। কিন্তু তারা বুঝতে ব্যর্থ হচ্ছে যে মাঠটি আসলে তাদের জন্য মসৃণ নয়। আমেরিকা এবং পশ্চিমা শক্তির আশীর্বাদ পুষ্ট হয়ে জামায়াত ইসলামী এবং এনসিপির মতো দলগুলো ভেতর থেকে কলকাঠি নাড়ছে, যা বিএনপির জন্য এক ভয়াবহ রাজনৈতিক ফাঁদ। সোশ্যাল মিডিয়া যা গত এক দশকে বিএনপির আন্দোলনের অন্যতম হাতিয়ার ছিল, সেখানেও দলটির নেতাকর্মীরা এখন অদ্ভুতভাবে নীরব। জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন শিবির যখন সোশ্যাল মিডিয়া দখলে নিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তখন বিএনপির কর্মীরা পারিবারিক অনুষ্ঠান আর ব্যক্তিগত জনসংযোগে ব্যস্ত। তাদের এই আচরণের পেছনে কাজ করছে একটি ভ্রান্ত ধারণা যে তারা ক্ষমতায় চলে এসেছে। আন্তর্জাতিক শক্তি এবং প্রশাসনের আনুকূল্যে বিএনপি ক্ষমতায় আসছেই বা আসবেই বা চলে এসছে। কিন্তু রাজনীতিতে এই অটোমেটিক পাস বা অটো পাস করার সংস্কৃতি যে বুমেরাং হতে পারে, তা তারা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে। জনগণ দেখছে তারেক রহমান দেশে ফিরে অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে টু শব্দটিও করছে না। সরকার তাকে প্রধানমন্ত্রীর সমমর্যাদায় নিরাপত্তা প্রোটোকল দিচ্ছে, যার বিনিময়ে তিনি হয়তো এক অঘোষিত সমঝোতায় পৌঁছেছেন, মানে ইউনূসের সঙ্গে তিনি ডিনার করছেন। এই আতাতের রাজনীতি সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। তারা দেখছে ভোটের অধিকার আদায়ের নামে আসলে ক্ষমতা ভাগ বাটোয়ারার এক নোংরা খেলা চলছে এবং তারেক রহমান সেই খেলার অংশ, যেখানে জনগণের কোনো ভূমিকা নেই। রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় বিএনপি কখনোই একক জনপ্রিয়তায় সরকার গঠন করার সক্ষমতা অর্জন করতে পারেনি। জিয়াউর রহমানের হাত ধরে বন্দুকের নলে ক্ষমতা দখল এবং পরবর্তীতে বিভিন্ন দলছুট এবং স্বাধীনতা বিরোধী শক্তির সমন্বয়ে দলটি গঠিত হয়েছিল। আজ সেই দলটির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, যার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ, মিস্টার 10% হিসেবে পরিচিত রয়েছে, 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলা রয়েছে। তারেক রহমানের নেতৃত্ব নিয়েও দলের ভেতর রয়েছে চরম অসন্তোষ। দীর্ঘ সময় লন্ডন থেকে দল পরিচালনা করতে গিয়ে তিনি দলের নিবেদিত প্রাণ অনেক নেতাকে কোণঠাসা করেছেন, যার ফলে তৃণমূলের সৃষ্টি হয়েছে গ্রুপিং এবং বিভক্তি। চট্টগ্রামের জনসভায় ব্যর্থতা সেই অভ্যন্তরীণ কন্দলেরই বহিঃপ্রকাশ। দলের জ্যেষ্ঠ নেতারা যখন দেখেন যে লন্ডনে ভার্চুয়াল মিটিং আর মাঠের রাজনীতির বাস্তবতায় আকাশ পাতাল তফাৎ, তখন তারা উৎসাহ হারিয়ে ফেলেন। তাছাড়া জামায়াতের সাথে আসন ভাগাভাগি নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা বিএনপির অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। যদি তারেক রহমান জামায়াতের এই ফাঁদে পা দেন, তবে বিএনপির রাজনৈতিক সমাধিরচিত হওয়া সময়ের ব্যাপারে তা বিএনপি নিজেরাই বলছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিহাসের প্রতি বিএনপির দ্বিমুখী আচরণ। চট্টগ্রামে তারেক রহমান যে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিলেন, তার ঢিল ছোড়া দূরত্বেই অবস্থিত সেই সার্কিট হাউস, যেখানে তার পিতা জিয়াউর রহমান নিহত হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরের শাসনামলে জিয়ার স্মৃতি বিজড়িত এই জাদুঘরটি রাষ্ট্রীয় খরচে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। অথচ 5 আগস্টের পর আমরা দেখলাম ধানমন্ডি 32 নম্বরে বাঙালির স্বাধীনতার সূতিকাগারটি কিভাবে গুড়িয়ে দেওয়া হলো, এবং বিএনপি তার সঙ্গে জড়িত ছিল। এই যে ধ্বংসাত্মক রাজনীতি এবং ইতিহাসের প্রতি অশ্রদ্ধা, তা চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজকে ব্যথিত করেছে। চট্টগ্রামের ইতিহাসও এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। যে শহরে জিয়াউর রহমান নিহত হয়েছিলেন, সেই শহরের অবকাঠামো উন্নয়নে বিএনপির কোনো অবদান নেই। শেখ হাসিনা সরকারের আমলে গড়ে ওঠা সমস্ত আধুনিক স্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে তারেক রহমান জনসভায় এসেছেন, অথচ নিজ দলের কোনো কৃতিত্ব তিনি দেখাতে পারেননি। এই পরস্পর বিরোধিতা সাধারণ মানুষের কাছে স্পষ্ট। বর্তমানে ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা কিংস পার্টি বা এনসিপি গঠনের মাধ্যমে যে রাজনৈতিক খেলা শুরু করেছেন, তা মূলত বিরাজনীতিকরণের এক গভীর ষড়যন্ত্র। 1974 সালের জোবরা গ্রামের সেই ক্ষুদ্র দানব আজ রাষ্ট্রের ঘাড়ে চেপে বসেছে। ইউনূসের কোনো রাজনৈতিক ভিত্তি নেই, তার শক্তি শুধুই বিদেশি প্রভুদের সমর্থন। তিনি এবং তারেক রহমান মিলে যে নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন,